নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 69 থেকে 72 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যতগুলো ছোট ছোট আকারে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান করব এবং যেগুলো শূন্য স্থান দেওয়া আছে সেই শূন্য স্থানও পূরণ করে আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো। তোমরা সারা বছর সকল নতুন বইয়ের সমাধান পেতে জয়স লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। চলো আমরা প্রথমেই চলে যাব অধ্যায়ের শুরুতে। অধ্যায়ের শিরোনামটা দেখে নিব, শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এখানে কি কি বলা আছে দেখো, আমরা যদি একটু পড়ে নিই। একটি যন্ত্রের বিভিন্ন অংশ যেমন আলাদা আলাদা ভাবে বিভিন্ন কাজ করার মাধ্যমে একটি সামগ্রিক কাজ সম্পন্ন করে, তেমনি আমাদের মানব শরীরকেও একটি বড় যন্ত্রের সাথে তুলনা করা যায়। মানব শরীরের বিভিন্ন সিস্টেম বা তন্ত্র নির্দিষ্ট কাজের মাধ্যমে আমাদের পুরো শরীর নামের সিস্টেমটিকে সচল রাখে। এই শিখন অভিজ্ঞতায় আমরা শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি তন্ত্র নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে 70 নং পৃষ্ঠায় চলে যাই। এই যে তোমরা এতক্ষণ একে অন্যের কথা শুনো, নিজের কথা বলো, বই পড়ো, লেখো, তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কাজ করো, এই সব কিছু একটি বিশেষ তন্ত্র নিয়ন্ত্রণ করছে। তোমরা সেটা জানো, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র নিয়ে বিশদ জানার আগে চলো একটা মজার কাজ করা যাক। এখানে কিছু তথ্য দেওয়া আছে মজার ঘটনা নিয়ে, আমরা এটা আলোচনা করব না, অনেক বড় হয়ে যাবে। আমরা এখান থেকে শুরু করব। প্রশ্ন যে স্নায়ু ও মস্তিষ্কের গঠন অংশটুকু ভালোভাবে পড়ো, তাই না? আচ্ছা, এটা নিয়ে আলোচনা করবো এবং মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করে। নিশ্চয়ই তোমার প্রশ্ন এসেছে, আমাদের শরীরকে কিভাবে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। নতুন কোনো প্রশ্ন মাথায় এলে শিক্ষককে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তাহলে আমরা মস্তিষ্কের গঠন নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের গঠন অংশটুকু ভালো করে পড়ে নাও। তাহলে আমরা এই প্রশ্নটির সমাধান আগে করে আসি। চলো, আমি যদি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠন নিয়ে দলগতভাবে আলোচনা করি তাহলে কি কি করবো দেখো। স্নায়ুতন্ত্রের গঠন। স্নায়ুতন্ত্র মানবদেহের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে সমন্বয় সাধন করে এবং বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। স্নায়ুতন্ত্রের নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজটা এখান থেকে পড়ে নাও এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজগুলো এখান থেকে পড়ে নাও। এবার বলা আছে মস্তিষ্কের গঠন। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে পরিচালনা এবং দেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। এটি করটিকার অভ্যন্তরে অবস্থান করে। এটি মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত। এর মাঝে ভাঁজ থাকা ডান ও বাম দুটি অংশ থাকে। একটা হচ্ছে সেরিব্রাম, এই অংশটুকুর কাজ কি পড়ে নাও। স্টেম এর কাজ করে নাও এবং সেরিবেলাম এর কাজ, অর্থাৎ আমরা এই মস্তিষ্কের নিয়ন্ত্রণ যে কাজ করে তিনটি, আমরা এই তিনটি করে নিব। এবং স্নায়ুতন্ত্রের গঠনে কাজ করে দুটি অংশ, আমরা এই দুটি অংশ করে নেব। একদম তোমরা লিখে হুবহু মুখস্থ করে ফেলো। এবারে আমরা যাবো 71 নং পৃষ্ঠায়, অর্থাৎ দ্বিতীয় সেশন নিয়ে। দ্বিতীয় সেশনের এখানে কিছু তথ্য দেওয়া আছে, এটা তোমরা পড়ে নাও। এরপরে এই পর্যন্ত পড়ে নাও, তোমরা কিছু তথ্য দেখতে পাবে। এরপরে যা তোমাদের করতে হবে, অনুসন্ধানী পাঠ বইয়ের নিউরন গঠন ও কাজ অংশ ভালো করে পড়ো। পরে কি করবা, তোমার বিজ্ঞান খাতায় নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশের চিহ্নিত করো। তাহলে চলো তোমরা নিউরনের ছবি কিভাবে আঁকবা এবং বিভিন্ন অংশের চিহ্নিত কিভাবে করবা তা দেখে আসি। এটি হচ্ছে দেখো একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশের চিহ্নিত করো। এটা হচ্ছে একটি নিউরনের ছবি। এবার বিভিন্ন অংশ, এটা হচ্ছে সাইটোপ্লাজম, প্লাজমো মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমো মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে ডেনড্রাইট, তারপর হচ্ছে এই টোটালটাকে বলা হয় মূলত কোষদেহ। এবার এই নিচের এই অংশটাকে বলা হয় একজন, আর নিচেরটাকে বলা হয় একজন প্রান্ত। এটাকে বলা হয় নিউরোলেমা। এটা হচ্ছে সোয়ান কোষ, এটা হচ্ছে মায়োলিন, এটা হচ্ছে র্যানভিয়ার এর পর্ব। তাহলে এইগুলো হচ্ছে তোমার একটি নিউরনের ছবি এবং এর বিভিন্ন অংশের বর্ণনা। এটা তোমরা তোমাদের বিজ্ঞান বইতে সুন্দর করে আঁকবে, মূলত অনুসন্ধানী বই থেকে দেখে দেখে। এবার দেখো এই তৃতীয় সেশনে দুটি তথ্য বলা আছে এখানে, এটা পড়ে নেওয়া। তারপর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক, এটা অনুসন্ধানী পাঠ বই থেকে। এরপরে মূলত এই ছকটি পূরণ করতে হবে এই প্রশ্নের আলোকে। তাহলে প্রশ্নটিকে দেখো, আমি যদি একটু পড়ি। স্নায়ুতন্ত্র সম্পর্কে তো অনেক কিছু জানলে, অবশ্যই আমরা জেনেছি। এখন নিশ্চয়ই অনুমান করতে পারছো স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কি ঘটতে পারে। তোমার এই স্নায়ুতন্ত্রের কাজে যদি ব্যাঘাত ঘটে বা ব্যাহত হয় তখন কি ঘটবে।
পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের একটি তালিকা তৈরি করে ফেলো। এটা হবে কি মূলত তোমার সহপাঠী, সহজ পাঠীর না, এটা হবে সহপাঠী। তাহলে চলো এই ছকটি কিভাবে পূরণ করবে তা আমরা দেখে আসি। এই প্রশ্নটি, সহপাঠীর সাথে আলোচনা করে বুঝতে পারে স্নায়ুতন্ত্র বেশ সংবেদনশীল, যা মানুষের শরীরের সব মাংসপেশি নিয়ন্ত্রণ করে। তাই স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে নড়াচড়া, চলাফেরা সমস্যা, খিঁচুনি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অজ্ঞান হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যেতে পারে। স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে যা যা ঘটে কি কি, দেখো স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কি কি ঘটতে পারে আমরা একটু পড়ি। মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে, শরীরে কাঁপুনি খিঁচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে, অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে দেখা যায়, নড়াচড়া হাঁটাহাঁটি করতে সমস্যা হয়, মাংসপেশির কার্যকারিতা হারিয়ে ফেলে, ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, আচমকা দুর্বলতা অনুভব হয়, মাথা ব্যথা অনুভূত হয়, জ্বর ও অবসন্নতা ভাব দেখা দেয়, দৈহিক ভারসাম্য রক্ষায় সমস্যা হয়, বমি হতে পারে, দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। এগুলো সব হচ্ছে স্নায়ুতন্ত্রের সমস্যার ফলে বা ব্যাঘাত ঘটলে কি সমস্যা দেখা দিতে পারে মানব শরীরে, তারই একটি উদাহরণ। এরপরে আমরা চলে যাব বাড়ির কাজে। এরপর এখানে কিছু তথ্য বলা আছে। এবার বাড়ির কাজে কি তাও আমরা একটু দেখে আসি। পরের সেশনের আগে বাড়ির সবার সাথে আলোচনা করে কিংবা পরিচিত ডাক্তার বা যে কারো কাছ থেকে প্রশ্ন করে আমাদের আশপাশে কি কি দীর্ঘমেয়াদী, দেখো কি কি দীর্ঘমেয়াদী রোগ দেখা যায় তার তালিকা করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, মূলে এটাই বাড়ির কাজ। এরপরে তুমি যে তালিকা করে নিয়ে আসবা তা আমরা ধাপ 2 তে দেখবো। সুতরাং এই দুইটা প্রশ্ন হবে মূলত ধাপ 2 এর প্রশ্ন। এইটা হচ্ছে তোমাদের দীর্ঘমেয়াদী তোমার এলাকায় যে রোগগুলো আছে তার একটি তালিকা তৈরি করে নিয়ে যেতে হবে। তাহলে কি কি হতে পারে তোমার এলাকায় দীর্ঘমেয়াদী রোগগুলো তা আমরা বলে দিই। দেখো, এখান থেকে যদি কম বেশি হয় তাও তোমরা সংযোজন এবং বিয়োজন করে নিবা। পরিবারের সবার সাথে এবং পরিচিত ডাক্তার ও প্রতিবেশীদের সাথে কথা বলে যে সকল দীর্ঘমেয়াদী রোগের কথা জানতে পারে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। দীর্ঘমেয়াদী রোগের তালিকা কি কি হতে পারে? পার্কিনসন, মানে হাত কাঁপে, পা কাঁপে, তাই না কথা বলতে গেলে, ইত্যাদি, এটাকে বলা হয় পার্কিনসন। হৃদরোগ, এপিলেপসি, ক্যান্সার, গলগণ্ড, ডায়াবেটিস, অটিজম, আলসার, অ্যাজমা, এই রোগগুলো তোমার এলাকায় ধরো অধিক পরিমাণে বেশি দেখা যায়, তাই এগুলোর তালিকা করবে। যদি এখানে আরো অন্যান্য রোগ থাকে তোমরা তা সংযোজন করে নেবে এই জায়গাতে। আর যদি এখান থেকে কোনো রোগ না থাকে তোমার এলাকায় তাহলে ওই রোগটা বিয়োজন করে নিবা। এভাবে তোমরা তোমাদের 72 নং পৃষ্ঠার বাড়ির কাজ যে এক রয়েছে বাড়ির কাজ, এই বাড়ির কাজটি করে ফেলবে। ধাপ 2 নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই সমাধান পেতে তোমরা জয়েটস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।